ট্রাম্প যেমন এই বাংলাদেশের মতো দেশ, আমরা জানি ট্রাম্পের মাথায় খুব বড় করে একটি দেশ থাকার কথা না, কিন্তু এই অঞ্চল বা বাংলাদেশের যে ভূপ্রকৃতিগত অবস্থান, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নানা ইস্যুতে আমাদের যে নির্ভরতা এবং ভূ রাজনীতির একটা টানা পড়ে আছে, বিশেষ করে প্রতিবেশী ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের টানা পড়ে আছে, মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে আছে, সেই জায়গায় মানে ট্রাম্প প্রশাসন আমাদের সরকারকে, বর্তমান অন্তর্বর্তী সরকার অথবা নির্বাচিত হয়ে যে সরকারে আসুক না কেন, বাড়তি কোনো চ্যালেঞ্জে কি ফেলতে পারে? একটা কথা আপনি শুরুতেই বলেছেন, সেটা দিয়ে আমি শুরু করতে চাই। সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রনীতির যে বড় ক্যানভাসটা আছে, তাতে বাংলাদেশ ওই যে র্যাডারটা আছে সেখানে, সেই স্ক্রিনে বাংলাদেশের স্থান খুব ছোট। আর সেইখানে যদি আমরা আবার বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের র্যাডার চিন্তা করি, সেখানে বাংলাদেশের স্থান সম্ভবত আরও ছোট। তারপরেও বলতে হবে যে কিন্তু এই যে সব কিছু দায়িত্ব তো আছে স্টেট ডিপার্টমেন্টের উপরে, তাতে পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং সেখানে সুনির্দিষ্ট লোকজন আছেন যারা এই অঞ্চলের ব্যাপারে দেখাশোনা করে, এখানে সম্পর্কগুলোকে দিয়ে রাখা এবং এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং সেগুলো নিয়ে বিভিন্ন রকমের কখনো কখনো হয়তো তারা বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষাও করেন, এরকম আমাদের মনে হয়েছে। তো সেই কাজগুলো যারা করেন তারা কিন্তু তাই বলে বাংলাদেশের দিকে তাকিয়ে থাকবে এবং বাংলাদেশের সাথে সম্পর্ক কিভাবে তাদের স্বার্থে তারা ব্যবহার করতে পারবে এবং সেটা করতে যে আমাদের স্বার্থ কতটা তারা রক্ষা করতে পারবেন সেটা তারা চেষ্টা করবেন। এবং গতকালই তো সম্ভবত এখানে যে মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ অ্যাফেয়ার্স আছেন, তিনি চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করে তাকে আশ্বস্ত করেছেন যে দুই দেশের সম্পর্ক, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান সরকারের সাথে কাজ করে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। এবং এছাড়া অন্য দু একটা জিনিস যেটা হয়েছে যে সেটা একটু আগের ঘটনা, সুতরাং সেটাকে এখনই এই নতুন সরকারের সাথে যুক্ত করা যায় না ট্রাম্পের সাথে। সেটা আগের সরকারের সময় যেমন তারা দু একটা কথা বলেছে যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুই দেশই চায় বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে যাক এবং যথাসম্ভব শীঘ্র নির্বাচিত সরকার হোক, তাহলে তাদের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে সহজ হবে, এরকম বিভিন্ন বক্তব্য তারা দিয়েছেন। সুতরাং সেগুলো আছে, কিন্তু তারপরেও আমি ইয়েটা করতে চাই যে ডেফিনেটলি আমাদের চেষ্টা থাকবে, যে কোনো সরকারের যেরকম থাকে আমাদের সরকারেরও চেষ্টা থাকবে যে ঠিক আছে, মানুষ যাই মনে করুক না কেন, সবসময় সুযোগ থাকে নতুন সরকার আসলে তার সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিভিন্ন রকমের সুযোগ থাকে। তবে একটা জিনিস এখানে সবাই বলে না, কিন্তু আমার মনে হয় যে প্রণিধানযোগ্য, সেটা হচ্ছে এটা খুব ঘটে না, কিন্তু একজন কনভিক্টেড ক্রিমিনাল এখন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। এইটা কিন্তু একটা খেয়াল করা যায়। এর থেকে একটা জিনিস বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ তাকে জেনে শুনে নির্বাচিত করলো, এবং তারা হচ্ছেন পৃথিবীতে গণতন্ত্র এবং মানবাধিকারের ধারক বাহক। তো সেখানে একটা প্রশ্ন মনের মধ্যে জাগে যে সেটা কিভাবে তারা ইয়ে করবে। আরেকটি কথা আমি বলতে চাই, যদিও এটা ইয়ে হতে পারে, যেমন চীনের সাথে আগের যে ইয়ে ছিল, তখন চীনের সাথে জো বাইডেন না, ট্রাম্পের যে আগের প্রশাসন ছিল, তখন চীনের সাথে তাদের সম্পর্কটা খুব ভালো ছিল না, এবং ট্যারিফ ওয়ার, ট্রেড ওয়ার এগুলো ছিল। এবং এগুলো এবারেও ট্রাম্প যখন ইলেক্টেড হলেন, তারপর লোকজন এগুলো নিয়ে বলা শুরু করলো যে এইটা এবারেও খুব বড় রকমের হবে, এবং হয়তো বা কিছুটা হতেও পারে, কিন্তু এইবারে একটু মনে হচ্ছে যেন কিছু ব্যতিক্রম হতে পারে। যেমন শি জিনপিংকে তার ইনগ্রেশনে দাওয়াত করা, সেটা থেকে অনেকে মনে করছেন যে হয়তো বা আমরা চীন নিয়ে আলাদা করে আমাদের আলাপ করতে হবে। আমি একটু অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আমরা বলে থাকি যে মর্নিং শোজ দ্য ডে, ট্রাম্পের ওভালের প্রথম দিন এবং তিনি যা যা করলেন, এই যে জো বাইডেন প্রশাসনে 78টি নির্বাহী আদেশ বাতিল করা, কিংবা তিনি নতুন করে যেগুলোকে ইন্ট্রোডিউস করলেন, সেইটা থেকে আপনার প্রাথমিক মূল্যায়ন কি? আসলে এই ট্রাম্প জামানায় আগামী 4 বছর বিশ্ব কেমন থাকবে, যুক্তরাষ্ট্র কেমন থাকবে, এবং আমাদের উপরে কোনো আঁচ পড়তে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নগুলো করলেন সেটা আমি শুরু করি। প্রথমে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই যেতে চাই, এবং আজকে যদি আপনি লক্ষ্য করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে গতকাল যাই বলি আমরা,
দায়িত্ব নেয়ার পরেই প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডার সই করেছেন 100-র উপরে। এখন এগুলোর বেশিরভাগই কিন্তু অভ্যন্তরীণ তার প্রায়োরিটি বা অভ্যন্তরীণ বিষয়াবলী নিয়েই কেন্দ্রীভূত। এখন এই তার অভ্যন্তরীণ ফোকাসটাকে মাথায় রেখে তিনি সেগুলো করে থাকলেও কিছু কিছু বাইরের পৃথিবীকেও প্রভাবিত করবে বা অভিঘাত নিয়ে আসতে পারে। যেমন ধরেন একটু আগে মুর্তজা ভাই বলছিলেন যে WHO থেকে বেরিয়ে যাওয়া, প্যারিস ডিল থেকে বেরিয়ে যাওয়া, বা ইমিগ্রেন্টদের নিয়ে তিনি যেগুলো ইলিগাল ইমিগ্রেন্টসদের ব্যাপারে তার নাগরিকত্ব নিয়ে যেসব এক্সিকিউটিভ অর্ডার তিনি সই করেছেন, এগুলো ফোকাসটা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে থাকলেও তার কিন্তু একটা সারা বিশ্বব্যাপী প্রতিক্রিয়া আমরা মনে করতে পারি। তো কাজেই ট্রাম্প প্রশাসন ঝড়গতিতে এসে দায়িত্বটা নিয়েছেন এবং যেটা আমরা দেখেছি যে তিনি বেশ জনপ্রিয়তা নিয়েই ভোটের ব্যাপক জনসমর্থন নিয়ে এসে ক্ষমতা নিয়েছেন এবং ক্ষমতা নিয়েই কিন্তু তিনি অনেকগুলো কাজ বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছেন। তো এবারে আমার ধারণা যে ট্রাম্প প্রশাসন গতবার যে লার্নিংয়ের মধ্য দিয়ে গেছে সেই লার্নিংগুলো তারা নিয়ে এবার একটু প্রস্তুতি নিয়ে এসছেন এবং তারা কিছু পরিবর্তনের চেষ্টা করবেন। ইতিমধ্যেই আমরা তার একটা ইঙ্গিত পাচ্ছি। তো মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ক্ষেত্রে অনেকগুলো পরিবর্তন আমরা প্রত্যাশা করতে পারি। সেই পরিবর্তনগুলি হয়তো খানিকটা সফল হবে, খানিকটা সফল হবে না, কিন্তু বাইরের পৃথিবীতে অভিঘাত যাবে বলে আমার ধারণা এবং সেটাও মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ চাহিদা থেকেই উচ্চারিত হচ্ছে। যেমন ধরুন বাণিজ্য ব্যাপারে ট্যারিফ ওয়ারের কথা, ইতিমধ্যেই তিনি কিন্তু ট্যারিফ ইম্পোজ করার কথা বলেছেন। সেটা তার বন্ধু বলেন বা যাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করেন সকলের ক্ষেত্রেই তিনি এটা করবেন এই প্রতিশ্রুতি করেছেন। এবং পৃথিবীর সব দেশ যারা মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি করে সকল দেশের উপরে তিনি 10% হারে গড়ে 10% একটা শুল্ক আরোপ করবেন, এই কথাও কিন্তু বলে রেখেছেন। এখন সেটা করবেন কিনা জানি না, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে মেক্সিকো এবং কানাডা তার দুই প্রতিবেশী এবং তা মুক্ত অঞ্চল মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা আগে ন্যাফটা বলতো, পরে যেটাকে আমরা US মেক্সিকো কানাডা চুক্তি বলা হয় এখন, তারা শুল্কমুক্ত এলাকা হয়েও কিন্তু তিনি বলছেন যে মেক্সিকো এবং কানাডা থেকে 25% শুল্ক দিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য রফতানির জন্য। চীনের ক্ষেত্রে তিনি বলছেন যে 50-60% দিতে হতে পারে। তো এখন এই বিষয়গুলো যদি তিনি বাস্তবায়ন করেন, আমার মনে হয় তিনি করতে চাইবেন এবং সেটা যদি করেন, কারণ তার যে ইকোনমিক টিম যেটা তিনি বিল্ড আপ করেছেন, তার পাশে যারা আছেন এখন তারা কিন্তু তাদের অনেকেই গত প্রশাসনেও ছিলেন এবং তারা সকলেই এই বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে শুল্ক আরোপকে একটা প্রয়োজনীয় টুল হিসেবে বিবেচনা করেন। তো কাজেই সেই জায়গায় বিশ্ব বাণিজ্য ব্যবস্থা যেটাকে আমরা এখন দেখছি, যেখানে ধরুন মুক্ত বাণিজ্য বলি আমরা বা অবাধ বাণিজ্য, সেই অবাধ বাণিজ্যের গতিটাকে খানিকটা ব্যাহত হতে পারে এরকম মনে করার যুক্তিসঙ্গত কারণ আছে। WTO-কে কেন্দ্র করে আমরা যে বিশ্ব বাণিজ্যিক কাঠামোটা তৈরি করা হয়েছিল গত 30-40 বছর ধরে, সেটাও ক্ষতিগ্রস্ত হবে এরকম একটা আশঙ্কা কিন্তু অনেকেই করছেন।